অনির্বাণ গ্রামের ছেলে। তার খুব ইচ্ছে সে শহরে গিয়ে অনেক বড় প্রতিষ্ঠানে চাকরি করবে। ছোটবেলা থেকে লেখাপড়ায় ছিল অদম্য মেধাবী। তার মা বাবা দুজনেরই খুব আশা ছেলে বেশ বড় নাম করা ব্যক্তিত্ব হবে। মন দিয়ে পড়াশোনা কর খোকা, তোকে শহরে গিয়ে ভালো কিছু করতে হবে। তোর বাবার অনেক আশা তোকে নিয়ে। হ্যাঁ মা, আমি যে করেই হোক নিজের পায়ে দাঁড়িয়ে তোমাদেরকেও শহরে নিয়ে যাব। তখন আর গ্রামের এই তিক্ত পরিবেশে তোমাদের থাকতে হবে না। আমাদের নিয়ে ভাবিস না বাবা, তুই তোর মতো জীবনে প্রতিষ্ঠিত হ, এটাই আমার চাওয়া। না না মা, আমি তোমাদের ফেলে রেখে কোথাও যাব না। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে ক্ষণ। দেখতে দেখতে 10 বছর কেটে গেল। অনির্বাণ পড়ালেখা করে এখন শহরের একটা বড় কোম্পানিতে চাকরি করে। গ্রাম থেকে শহরমুখী হওয়ার সময় বরাবর তার মা বাবাকে তার সাথে যাওয়ার জন্য অনুরোধ করলেও তারা বারবার সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছেন। এবার অনির্বাণ পরিকল্পনা করল গ্রামে গিয়ে তার বাবা মাকে সে নিয়েই আসবে। অনেক বছর তো হয়ে গেল গ্রামে যাই না, না জানি বাবা মা কেমন আছেন। এবার যে করি হোক তাদেরকেই শহরে নিয়ে আসবো। অনির্বাণ তার পরিকল্পনা মতো সব প্রস্তুতি গ্রহণ করে শহর থেকে গ্রামে চলে গেল। প্রায় সন্ধ্যা নাগাদ সে গ্রামে পৌঁছালো। প্রায় 10 বছর পর গ্রামে ফিরে এসে দেখলো গ্রামের পরিবেশ পুরো পাল্টে গেছে। স্টেশন থেকে ট্রেন থেকে নেমে আশেপাশে কুলিদের দেখে কুলিরা বলল, বাবু কোথায় যাইবেন আপনি? মধুপুর গ্রামে যাব, ওখানেই আমার বাড়ি। মধুপুর গ্রামে তো এখান থেকে অনেক দূর, যেতে যেতে তো মাঝরাত হয়ে যাবি। অত রাত করলে তো বাপু আমি ওখানে যেতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি আমাকে কাছের কোনো একটা ভালো হোটেলের সন্ধান দাও। আজকের রাতটা আমি ওখানেই থাকি, কাল সকাল হলে গ্রামে যাব। সেই ভালো, শহর থেকে গ্রামে এসেছেন, গ্রামের রাস্তাঘাটে কিটা কি বিপদ হয়ে যায়। হ্যাঁ, না না, তুমি ওসব নিয়ে ভয় পেও না, আমি কিন্তু গ্রামেরই ছেলে। তবু বাবু কত বছর শহরে থেকেছেন, কিন্তু শহরের হাওয়া একবার গায়ে লাগলে গ্রামের ছেলেরা শহরই হয়ে যায়। তখন গ্রামে কোথায় কি হচ্ছে না হচ্ছে কোনো ব্যাপারে খোঁজ খবর থাকে না। আচ্ছা বেশ হয়েছে, তুমি কি মশাই এখানে আমার সাথে কথা বলে সময় পার করবে? এবার আমাকে ভালো একটা হোটেলে নিয়ে চলো। এই যা, আমার এই একটাই সমস্যা, কথা কইতে কইতে কখন যে কাজের লাইন থেকে বেলাইনে সরে যাই বুঝতে পারি না। চলেন বাবু চলেন, অনেকক্ষণ আপনাকে দাঁড় করিয়ে রাখিছি। কুলি অনির্বাণকে নিয়ে হাঁটতে হাঁটতে মধুপুর গ্রামের বেশ খানিকটা আগে থাকা একটা পুরনো হোটেলে পৌঁছে গেল। হোটেলটা বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছিল অনেক পুরাতন এবং ভাঙ্গাচোরা। পুরো হোটেল বাইরে থেকে দেখলে গা ছমছম করে। সে ভয় পেয়ে কুলিকে বলল, ও দাদা, কোথায় নিয়ে এলে তুমি আমায়? কেন বাবু, আমাদের আশেপাশের কয়েক গ্রামে এটাই বেশ পরিচিত হোটেল। রাতের বেলা দেরি করে ট্রেন আসতে যাত্রীরা তো এখানে বিশ্রাম নেয়। ওই দেখুন হোটেলের মূল দরজা দিয়ে কতজন লোক ঢুকছে। দাদা, এটা ছাড়া কি আর কোনো হোটেল নেই? না বাবু, আশেপাশে কোনো কিছু নেই, থাকলে তো আমি আপনাকে সেখানে নিয়ে যেতাম নাকি। এমন জরাসীর্ণ হোটেলে কি আর আপনাকে আমি থাকতে দিতাম? কিন্তু কি আর করার, মন্দের ভালো বলতে যা বোঝায় আর কি। অনির্বাণের মনের খচখচনিটা রয়েই গেল।
কিন্তু এটা ছাড়া আর কোনো পথও খোলা নেই তার কাছে। আর কোনো রাস্তা না পেয়ে এখানেই রাত থাকার জন্য তাকে রাজি হতে হলো। সে কুলিকে তার প্রাপ্য মিটিয়ে দিয়ে সুটকেস হাতে নিয়ে হোটেলের ভিতরে চলে গেল। হোটেলটা বাইরে থেকে দেখতে যতটা ভুতুরে, ভিতর থেকে তার উল্টো। ভিতরে দেখতে পেল পরিষ্কার একটি রিসিপশন টেবিল, তার সামনে মধ্যবয়সী এক লোক দাঁড়িয়ে আছে। লোকটি অনির্বাণকে দেখতে হাসি খুশি ফুটিয়ে বলল, ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু আওয়ার হোটেল। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? দাদা, এই হোটেলটা কবে বানানো হয়েছে? এই তো 5 বছর মতো হলো। রাতের বেলায় ট্রেন দেরিতে এলে যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয় বলে এই হোটেলটা নির্মাণ করা হয়েছে। ও আচ্ছা। হোটেলের বাইরের পরিবেশটা যেমন দেখতে, ভিতরে তো তার কোনো মিলই নেই। বাইরে কেমন জরাজীর্ণ, অথচ ভিতরে কেমন ঝকঝকে। 5 বছর আগে বানানো হোটেল বুঝিয়ে বাইরে থেকে এমন জরাজীর্ণ দেখায়? আসলে স্যার, সঠিক মেনটেন্যান্সের অভাবে এমনটা হয়েছে। আর গ্রাম অঞ্চল হওয়ায় অত সহজে শহরের মতো ক্লিনারের বা ডিলার পাওয়া যায় না। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা সিঙ্গেল রুম দিন। শুধু আজকের রাতটাই থাকবো, সকাল হলে আবার চেক আউট করবো। ঠিক আছে স্যার, আপনার গন্তব্য কি কাছে পিঠে কোথাও? হ্যাঁ, আমি শহর থেকে আমার বাড়ি যাচ্ছিলাম। আমার বাড়ি মধুপুর গ্রামে। রিসেপশনিস্টের হাত থেকে অনির্বাণ চাবি নিয়ে তার ঘরে চলে গেল। অনির্বাণের ঘরটা পড়েছে দোতলায়। অনির্বাণের মনে হলো পুরো ফ্লোর অন্ধকারে জরাজীর্ণ হয়ে আছে। কেউ যেন খুব যত্ন করে একরাশ কালো আধার দোতলায় ছাপিয়ে দিয়েছে। দোতলায় একদম শেষে একটা আলো একবার জ্বলছে আবার নিভছে। অনির্বাণের ভয় লাগতে শুরু করলো। বাহ, রুমটা তো বেশ সুন্দর। এবার একটু লম্বা ঘুম দিতে পারলে ভালোই লাগবে। আর আগে স্নান করে আসি। কিছুক্ষণের মধ্যে স্নান সেরে অনির্বাণ তার বিছানার কাছে ফিরে এলো। বিছানায় গায়ে লিয়ে দিতেই সমস্ত ক্লান্তি আর ভয় দূর হয়ে শান্তির ঘুম নেমে এলো চোখের মধ্যে। মাঝরাতে হঠাৎ দরজার ঠকঠক আওয়াজে ঘুম ভেঙে গেল অনির্বাণের। উঠে বসে চোখ কষলে সে নিজেই নিজেকে বলল, কিসে যেন একটা আওয়াজ শুনলাম না? এত রাতে দরজায় কে? রিসেপশনিস্টেরই বা এত রাতে আমার সাথে কি কাজ থাকতে পারে? আরে আশ্চর্য, কেউ নেই তো। কিন্তু আমি যে স্পষ্ট শুনতে পেলাম কেউ একজন আমার দরজায় কড়া নাড়ল। কি আমি কোনো স্বপ্ন দেখছিলাম? না না, এখানে আর বেশিক্ষণ থাকা চলবে না। আরে কি আশ্চর্য, ঘরটা আবার এমন ঠান্ডা লাগছে কেন? কিছুক্ষণ আগেই তো কেমন উষ্ণ ছিল, অথচ এখন তো মনে হচ্ছে বরফের দেশে দাঁড়িয়ে আছি। প্রচন্ড ভয় অনির্বাণকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। হঠাৎ অনির্বাণের কানে স্পষ্ট ভেসে এলো তার মায়ের গলার স্বর। খোকা, তুই চলে যা এখান থেকে। এটা মৃত্যুপুরী, এখানে তুই থাকিস না বাবা। মা, কোথায় তুমি? আমি তোর সাথে আছি বাবা, তুই ভয় পাস না। তোকে আমি এখান থেকে বের হতে সাহায্য করব। তুমি কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কোথা থেকে কথা বলছো? সামনে এসো। কত বছর তোমায় দেখি না। তাছাড়া তুমি এখানে আসলেই বা কি করে?
কথাগুলো বলার পরপরই হঠাৎ অনির্বাণের মায়ের আত্মা তার সামনে এসে দাঁড়ালো। অনির্বাণ বিস্ফারিত চোখে তার মায়ের দিকে তাকিয়ে রইল। এ তো তার সেই চিরচেনা মা নয়, যেন প্রেতপুরী থেকে চলে আসা কোনো এক অশরীরী। তার মায়ের পরনে ময়লা শাড়ি, সেখানে রক্তের ছাপ, চেহারার এক পাশ অর্ধকলিত, চোখ দুটো জ্বলন্ত লাল হয়ে আছে। কিন্তু অনির্বাণের তার মায়ের এমন রূপ দেখে ভয় না পেয়ে উল্টো কষ্টে তার বুক ভারী হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, এ কি অবস্থা হলো তোমার মা? তুই গ্রাম থেকে চলে যাওয়ার পর গ্রামে এক ভয়ঙ্কর ডাকাতের আক্রমণ হয়। সেই ডাকাত পুরো গ্রামে তাণ্ডব চালায়। কেউ তার আক্রোশ থেকে রক্ষা পায় না। এক সময় সে তার পৈশাচিক আনন্দ মেটাতে পুরো গ্রামের বাড়ি বাড়ি আগুন লাগিয়ে দেয়। পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। তখন গ্রামের পুরা বাড়িগুলো থেকে আত্মারা নিজেরাই উঠে এসে এখানে এই হোটেলের নির্মাণ করে। তুই এখন যেখানে দাঁড়িয়ে আছিস বাবা, এখানে কিন্তু মূলত কোনো হোটেল নেই। এটা একটা মায়াজাল। শহর থেকে আসা বাবুদের এখানে আটকে রেখে তারা তার রক্ত খায়। আমি তোকে এখান থেকে বাঁচানোর জন্যই এসেছি বাবা। তুই তাড়াতাড়ি এখান থেকে পালা। কিন্তু তুমি... আমিও বেঁচে নেই বাবা। তুই যে আমার সন্তান, তোকে যদি আমার মৃত্যুর পরেও না বাঁচাতে পারি তাহলে আমি আর কেমন মা? তুই আর দেরি করিস না খোকা, তাড়াতাড়ি যা। আর একটু পরেই ওরা চলে আসবে তোর রক্ত খেতে। অনির্বাণের মায়ের আত্মা তাকে এই হোটেল থেকে বেরিয়ে যাওয়ার জন্য সাহায্য করলেন। অনির্বাণ হোটেলের রুম থেকে বাইরে পা রাখতেই দেখতে পেল একে একে অনেকগুলো মানুষের আত্মা তার কাছে জড়ো হচ্ছে। অনির্বাণের মা তার মাতৃত্বের শক্তি দিয়ে তাদের সবাইকে দমিয়ে রাখল। সেই ফাঁকে অনির্বাণ তার জিনিসপত্র নিয়ে চিরকালের জন্য ওই হোটেল থেকে বিদায় নিল। দাও দাও করে চলছে। সে চিরকালের মতো শহরে চলে গেল। আর কোনোদিন সে তার গ্রাম মধুপুরে আর কখনো ফিরে গেল না।